আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি। 1861 সালের 9ই মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। প্রকৃত অর্থে রবীন্দ্রনাথের কলমেই বাংলা গল্পের জন্ম। দীর্ঘ সাহিত্য জীবনে 53টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ, 95টি ছোট গল্প রচনা করেন। প্রায় 2000 সঙ্গীত সৃষ্টি করেছেন তিনি। বাংলা গল্প জন্মলগ্ন থেকেই সাবালকত্ব অর্জন করেছিল রবীন্দ্রনাথের হাতেই। তিনি প্রায় 5 দশক সাময়িক পত্রপত্রিকার প্রয়োজনে প্রচুর গল্প লিখেছিলেন। 1941 সালের 7ই আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ ঘটে। শুরু হচ্ছে আজকের গল্প রবীন্দ্রনাথের ছুটি। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বালকদের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করে একটা নূতন ভাবোদয় হল। নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাঠ মাস্তুলে রূপান্তরিত হবার অপেক্ষায় পড়েছিল। ঠিক হলো সেটা সবাই মিলে গড়িয়ে নিয়ে যাবে। যে লোকের কাঠ প্রয়োজনের সময় তার যে কতখানি বিস্ময়, বিরক্তি এবং অসুবিধা বোধ হবে তাই বুঝতে পেরে বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ সমর্থন করল। কোমর বেঁধে সবাই যখন মনোযোগের সঙ্গে কাজ শুরু করার চেষ্টা করছে, এমন সময়ে ফটিকের ছোট মাখনলাল গম্ভীরভাবে সেই গুঁড়ির উপরে গিয়ে বসল। ছেলেরা তার এরকম উদার অমনোযোগী ভাব দেখে কিছু বিমর্ষ হয়ে গেল। একজন এসে ভয়ে ভয়ে তাকে একটু আধটু ঠেলল, কিন্তু সে তাতে কিছুমাত্র বিচলিত হল না। এই অকাল তত্ত্বজ্ঞানী মানুষ সব রকম খেলার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করতে লাগল। ফটিক এসে আস্ফালন করে বলল, দেখ মার খাবি, এই বেলা ওঠ। এরকম জায়গায় সাধারণের নিকট রাজসম্মান রক্ষা করতে হলে অবাধ্য ভাইয়ের গালে সঙ্গে সঙ্গে এক চড় কষিয়ে দেওয়া ফটিকের উচিত ছিল। সাহস হল না, কিন্তু এমন একটা ভাব দেখালো যেন ইচ্ছা করলেই এখনই ওকে রীতিমতো শাসন করে দিতে পারে, কিন্তু করল না। কারণ আগের থেকে আর একটা ভালো খেলা মাথায় এসেছে, তাতে আরেকটু বেশি মজা আছে। প্রস্তাব করল মাখনকে শুদ্ধ ওই কাঠ গড়াতে শুরু করা যাক। মাখন মনে করল এতে তার গৌরব আছে, কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের মতো এর আনুষঙ্গিকে যে বিপদের সম্ভাবনাও আছে তা তার কিংবা আর কারো মনে উদয় হয়নি। ছেলেরা কোমর বেঁধে ঠেলতে আরম্ভ করল। মারো ঠেলা, হেইয়ো শাবাশ জোয়ান, হেইয়ো মারো ঠেলা, হেইয়ো শাবাশ জোয়ান, হেইয়ো। গুঁড়ি এক পাক ঘুরতে না ঘুরতেই মাখন তার গাম্ভীর্য, গৌরব এবং তত্ত্বজ্ঞান সহ মাটিতে পড়ে গেল। খেলার শুরুতেই এরকম আশাতীত ফললাভ করে অন্যান্য বালকরা আনন্দে লাফাতে লাগলো, কিন্তু ফটিক কিছু শশব্যস্ত হল। মাখন তখনই মাটি থেকে উঠে ফটিকের উপরে গিয়ে পড়ল, একেবারে অন্ধভাবে মারতে লাগল। তার নাকে মুখে আঁচড় কেটে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে গেল। খেলাও ভেঙে গেল। ফটিক গোটা কত কাশ উঠিয়ে নিয়ে একটা আধডোবা নৌকার গলুইয়ের উপরে চড়ে বসে চুপচাপ করে কাশের গোড়া চিবোতে লাগল। এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে এসে লাগল। একটি মাঝবয়সী ভদ্রলোক কাঁচা গোঁফ এবং পাকা চুল নিয়ে বেরিয়ে এলেন। বালকটিকে জিজ্ঞেস করলেন, এই ছেলে, এই চক্রবর্তীদের বাড়ি কোথায়? বালকটি ডাঁটা চিবোতে চিবোতে বলল, ওই হোথা। কিন্তু কোন দিকে যে দেখালো তা কারো বোঝার সাধ্য হল না। ভদ্রলোকটি আবার জিজ্ঞেস করলেন, কোথায়? জানি না বলে আগের মতো কাশের গোড়া থেকে রসগ্রহণে প্রবৃত্ত হল। বাবুটি তখন অন্য লোকের সাহায্য নিয়ে চক্রবর্তীদের বাড়ির খোঁজে চললেন। এমন সময়ে বাঘা বাগদি এসে ফটিককে বলল, ফটিক দাদা, মা ডাকছে। যাব না। বাঘা তাকে জোর করে আড়কোলা করে তুলে নিয়ে গেল। ফটিক অহেতুক রাগে
হাত পা ছুঁড়তে লাগলো। ফটিককে দেখা মাত্র তার মা অগ্নিমূর্তি হয়ে বললেন, আবার তুই মাখনকে মেরেছিস? না, মারিনি। ফের মিথ্যা কথা বলছিস? কখনো মারিনি। মাখনকে জিজ্ঞাসা করো। মাখনকে প্রশ্ন করাতে মাখন নিজের আগের নালিশের সমর্থন করে বলল, হ্যাঁ, মেরেছে। তখন আর ফটিকের সহ্য হলো না। দ্রুত গিয়ে মাখনকে এক সশব্দ চড় কষিয়ে দিয়ে বলল, ফের মিথ্যে কথা। মা মাখনের পক্ষ নিয়ে ফটিককে সবেগে নাড়া দিয়ে তার পিঠে দুটো তিনটে খুব জোরে চড় মারলেন। ফটিক মাকে ঠেলে দিল। মা চিৎকার করে বলল, হ্যাঁ, তুই আমার গায়ে হাত তুলিস? এমন সময়ে সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকে বললেন, কি হচ্ছে তোমাদের? ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হয়ে বললেন, ও মা, এ যে দাদা, তুমি কবে এলে? বলে গড় করে প্রণাম করলেন। বহুদিন হলো দাদা পশ্চিমে কাজ করতে গিয়েছিলেন। এর মধ্যে ফটিকের মার 2 সন্তান হয়েছে। তারা অনেকটা বড় হয়ে উঠেছে। তার স্বামীর মৃত্যু হয়েছে, কিন্তু একবারও দাদার দেখা পায়নি। আজ বহুকাল পরে দেশে ফিরে এসে বিশ্বম্ভরবাবু তাঁর বোনকে দেখতে এসেছেন। কিছুদিন খুব জাঁকজমক ধুমধাম হলো। অবশেষে বিদায় নেবার 2-1 দিন আগে বিশ্বম্ভরবাবু তাঁর বোনকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করলেন। উত্তরে ফটিকের অবাধ্য উচ্ছৃঙ্খলতা, পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা ও বিদ্যানুরাগের বিবরণ শুনলেন। তাঁর বোন বললেন, ফটিক আমার হাড় জ্বালাতন করছে। শুনে বিশ্বম্ভর প্রস্তাব করলেন তিনি ফটিককে কলকাতায় নিয়ে গিয়ে নিজের কাছে রেখে পড়াবেন। বিধবা এ প্রস্তাবে সহজেই রাজি হলেন। ফটিককে জিজ্ঞেস করলেন, কি রে ফটিক, মামার সঙ্গে কলকাতা যাবি? ফটিক লাফিয়ে উঠে বলল, হ্যাঁ, যাব। যদিও ফটিককে মামার সঙ্গে পাঠাতে তার মায়ের আপত্তি ছিল না, কারণ তার মনে সবসময়ই ভয় ছিল কোন দিন সে মাখনকে জলেই ফেলে দেয়, কি মাথাই ফাটায়, কি একটা দুর্ঘটনা ঘটায়। তবুও ফটিকের কলকাতা যাবার জন্য এতটা আগ্রহ দেখে তিনি একটু দুঃখ পেলেন। কবে যাবে, কখন যাবে করে ফটিক তার মামাকে অস্থির করে তুলল। উৎসাহে তার রাতে ঘুম হয় না। অবশেষে যাবার সময়ে আনন্দের ঠেলায় তার ছিপ, ঘুড়ি, লাটাই সব মাখনকে পরম্পরাগত ভোগ দখল করার পুরো অধিকার দিয়ে গেল। মামার বাড়ি গিয়ে প্রথমত মামির সঙ্গে আলাপ হলো। মামি এই অহেতুক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হয়েছিলেন তা বলতে পারি না। তার নিজের 3টি ছেলে নিয়ে তিনি নিজের নিয়মে ঘরকন্যা পেতে বসে আছেন। এর মধ্যে হঠাৎ একটি 13 বছরের অপরিচিত অশিক্ষিত পাড়া গেঁয়ে ছেলে ছেড়ে দিলে কেমন একটা বিপ্লবের সম্ভাবনা উপস্থিত হয়। বিশ্বম্ভরের এত বয়স হলো, তবু কিছুমাত্র যদি কাণ্ডজ্ঞান আছে। বিশেষত 13-14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই। শোভাও কাজে লাগে না, স্নেহও উদ্রেক করে না। তার সঙ্গসুখও বিশেষ প্রার্থনীয় নহে। তার মুখে আধো আধো কথাও ন্যাকামি, পাকা কথাও জ্যাঠামি এবং কথা মাত্রই প্রগল্ভতা। হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করে বেমানান রূপে বেড়ে ওঠা, লোকে সেটা তার একটা খারাপ স্পর্ধার মতো জ্ঞান করে। তার শৈশবের সৌন্দর্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা হঠাৎ চলে যায়। লোকে অপরাধ না দিয়ে থাকতে পারে না। শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপ করা যায়, কিন্তু এই সময়ের কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয়। সেও সবসময় মনে মনে বুঝতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাচ্ছে না। এই জন্য নিজের অস্তিত্ব সম্বন্ধে সবসময় লজ্জিত ও ক্ষমাপ্রার্থী হয়ে থাকে। অথচ এই বয়সেই স্নেহের জন্য অতিরিক্ত দুর্বলতা মনে জন্মায়। এই সময়ে যদি সে কোনো সহৃদয় লোকের কাছ থেকে স্নেহ কিংবা সখ্য লাভ করতে পারে, তবে তার নিকট আত্মবিকৃত হয়ে থাকে। কিন্তু তাকে স্নেহ করতে কেউ সাহস করে না, কারণ সেটা সাধারণের প্রশ্রয় বলে মনে করে। সুতরাং তার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হয়ে যায়। অতএব এমন অবস্থায় মায়ের বাড়ি ছাড়া
আর কোনো অপরিচিত স্থান বালকের কাছে নরক। চারদিকের স্নেহশূন্য উদাসীনতা তাকে পদে পদে কাঁটার মতো বেঁধে। এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব বলে মনে ধারণা হতে আরম্ভ হয়। অতএব তাদের কাছ থেকে উপেক্ষা খুব দুঃসহ মনে হয়। মামির স্নেহহীন চোখে সে যে একটা দুষ্ট গ্রহের মতো প্রকাশ হচ্ছে, এটা ফটিকের সবচেয়ে বেশি বাঁচত। মামি যদি হঠাৎ তাকে কোনো একটা কাজ করতে বলতেন, তাহলে সে মনের আনন্দে যতটা প্রয়োজন তার চেয়ে বেশি কাজ করে ফেলত। তখন মামি তার উৎসাহ দমন করে বলতেন, ঢের হয়েছে, ওতে আর তোমায় হাত দিতে হবে না। এখন তুমি নিজের কাছে মন দাওগে, একটু পড়োগে, যাও। তখন তার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্নবাহুল্য তার খুব নিষ্ঠুর অবিচার বলে মনে হতো। ঘরের মধ্যে এরকম অনাদর এরপর আবার হাঁফ ছাড়বার জায়গা ছিল না। দেয়ালের মধ্যে আটকা পড়ে কেবলই তার সেই গ্রামের কথা মনে পড়ত। প্রকাণ্ড একটা ধাউস ঘুড়ি নিয়ে বোঁ বোঁ শব্দে উড়িয়ে বেড়াবার সেই মাঠ, তাইরে নাইরে না করে উচ্চস্বরে স্বরচিত রাগিনী আলাপ করে অকর্মণ্যভাবে ঘুরে বেড়াবার সেই নদী তীর, দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়ে পড়ে সাঁতার কাটবার সেই সংকীর্ণ স্রোতস্বিনী, সেই সব দলবল, উপদ্রব, স্বাধীনতা এবং সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অনবরত তার নিরুপায় চিত্তকে আকর্ষণ করত। জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, কেবল একটা কাছে যাবার অন্ধ ইচ্ছা, কেবল একটা না দেখে অপ্রকাশিত ব্যাকুলতা, গোধূলি সময়ের মাতৃহীন বৎসের মতো কেবল একটা আন্তরিক মা মা কান্না, সেই লজ্জিত শঙ্কিত রোগা লম্বা অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হতো। স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না। একটা কথা জিজ্ঞেস করলে সে হাঁ করে চেয়ে থাকত। মাস্টার যখন মার শুরু করত, তখন ভারক্লান্ত গাধার মতো নীরবে সহ্য করত। ছেলেদের যখন খেলবার ছুটি হতো, তখন জানলার কাছে দাঁড়িয়ে দূরের বাড়িগুলোর ছাদ লক্ষ্য করত। যখন সেই দুপুরের রৌদ্রে কোনো একটা ছাদে দু একটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে অল্প সময়ের জন্য দেখা দিয়ে যেত, তখন তার মন চঞ্চল হয়ে উঠত। একদিন অনেক প্রতিজ্ঞা করে অনেক সাহসে মামাকে জিজ্ঞেস করল, মামা, মার কাছে কবে যাব? স্কুলের ছুটি হোক। কার্তিক মাসে পূজার ছুটি, সে এখনো অনেক দেরি। একদিন ফটিক তার স্কুলের বই হারিয়ে ফেলল। একে তো সহজেই পড়া তৈরি হয় না, তারপর বই হারিয়ে একেবারে অসহায় হয়ে পড়ল। মাস্টার প্রতিদিন তাকে খুব মারধর অপমান করতে শুরু করলেন। স্কুলে তার এমন অবস্থা হলো যে তার মামাতো ভাইরা তার সঙ্গে আত্মীয়তা স্বীকার করতে লজ্জাবোধ করত। এর কোনো অপমানে তারা অন্যান্য বালকের চেয়েও যেন জোর করে বেশি আনন্দ প্রকাশ করত। অসহ্য মনে হওয়াতে একদিন ফটিক তার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়ে বলল। মামি ঠোঁটের দুই প্রান্তে বিরক্তির রেখা এঁকে বললেন, বেশ করেছো, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার করে বই কিনে দিতে পারি নে। ফটিক আর কিছু না বলে চলে আসলো। সে যে পরের পয়সা নষ্ট করছে এই মনে করে তার মায়ের উপর খুব অভিমান হলো। নিজের অভাব এবং খারাপ অবস্থা তাকে মাটির সঙ্গে মিশিয়ে ফেলল। স্কুল থেকে ফিরে সেই রাতে তার মাথা ব্যথা করতে লাগলো এবং গা শিরশির করে আসলো। বুঝতে পারল তার জ্বর আসছে। বুঝতে পারল ব্যামো বাঁধালে তার মামির প্রতি অত্যন্ত অকারণ বিরক্তি করা হবে। মামি এই ব্যামোটাকে যে কিরূপ একটা অকারণ অহেতুক জ্বালাতনের আসল রূপ দেখবে, তা সে স্পষ্ট উপলব্ধি করতে পারল। রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের ছাড়া আর কারো কাছে সেবা পেতে পারে, এরূপ প্রত্যাশা করতে তার লজ্জাবোধ হতে লাগল। পরদিন সকালে ফটিককে আর দেখা পাওয়া গেল না। চারদিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করে তার কোনো খোঁজ পাওয়া গেল না। সেদিন আবার রাত থেকে মুষলধারে শ্রাবণের বৃষ্টি পড়ছে, সুতরাং তার খোঁজ করতে লোকজনকে অকারণে অনেক ভিজতে হলো।
অবশেষে কোথাও না পেয়ে বিশ্বম্ভরবাবু পুলিশে খবর দিলেন। সারাদিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি এসে বিশ্বম্ভরবাবুর বাড়ির সামনে দাঁড়ালো। তখন ঝুপঝুপ করে অবিরাম বৃষ্টি পড়ছে। রাস্তায় 1 হাঁটু জল দাঁড়িয়ে গেছে। দুজন পুলিশের লোক গাড়ি থেকে ফটিককে ধরাধরি করে নামিয়ে বিশ্বম্ভরবাবুর কাছে হাজির করল। তার পা থেকে মাথা পর্যন্ত ভেজা, সারা শরীরে কাদা, মুখ চক্ষু লাল, থরথর করে কাঁপছে। বিশ্বম্ভরবাবু প্রায় কোলে করে তাকে বাড়ির ভিতরে নিয়ে গেলেন। তাকে দেখেই তার মামি বলে উঠলেন, কেন বাপু, পরের ছেলেকে নিয়ে কর্মভোগ, দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও। বাস্তবিক সারাদিন দুশ্চিন্তায় তার ভালো করে খাওয়া দাওয়া হয়নি এবং নিজের ছেলেদের সঙ্গেও না হোক অনেক খিটিমিটি করেছেন। ফটিক কেঁদে উঠে বলল, আমি মার কাছে যাচ্ছিলুম, আমাকে ফিরিয়ে এনেছে। বালকের জ্বর অত্যন্ত বেড়ে গেল। সারা রাত প্রলাপ বকতে লাগল। বিশ্বম্ভরবাবু ডাক্তার নিয়ে আসলেন। ফটিক তার রক্তবর্ণ চক্ষু একবার উন্মীলিত করে কড়িকাঠের দিকে হতবুদ্ধিভাবে তাকিয়ে বলল, মামা, আমার ছুটি হয়েছে কি? রুমালে চোখ মুছে সস্নেহে ফটিকের শীর্ণ তপ্ত হাতখানি হাতের উপর তুলে নিয়ে তার কাছে এসে বসলেন। ফটিক আবার বিড়বিড় করে বকতে লাগল। বলল, মা, মা, আমাকে মারিস নে মা, সত্যি বলছি, আমি কোনো দোষ করিনি। পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হয়ে ফটিক কার প্রত্যাশায় ফ্যাল করে ঘরের চারদিকে চাইল। নিরাশ হয়ে আবার নীরবে দেয়ালের দিকে মুখ করে পাশ ফিরে শুল। বিশ্বম্ভরবাবু তার মনের ভাব বুঝতে পেরে তার কানের কাছে মুখ নিচু করে মৃদুস্বরে বললেন, ফটিক, ফটিক, তোর মাকে আনতে পাঠিয়েছি। তার পরদিনও কেটে গেল। ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানালেন, অবস্থা বড়ই খারাপ। বিশ্বম্ভরবাবু স্তিমিত প্রদীপে রোগশয্যায় বসে প্রতি মুহূর্তেই ফটিকের মায়ের জন্য প্রতীক্ষা করতে লাগলেন। ফটিক খালাসিদের মতো সুর করে করে বলতে লাগল, এক বাঁও মেলে না, দো বাঁও মেলে না। কলকাতায় আসবার সময় কিছুটা রাস্তা স্টিমারে আসতে হয়েছিল। খালাসিরা কাছি ফেলে সুর করে জল মাপত। ফটিক প্রলাপে তাদেরই অনুকরণে করুণ স্বরে জল মাপছে এবং যে অকুল সমুদ্রে যাত্রা করছে, বালক রশি ফেলে কোথাও তার তল পাচ্ছে না। এক বাঁও মেলে না, দো বাঁও মেলে না। এমন সময় ফটিকের মা ঝড়ের মতো ঘরে প্রবেশ করেই উচ্চ কলরবে শোক করতে লাগলেন। বিশ্বম্ভর বহু কষ্টে তার শোকোচ্ছ্বাস নিবৃত্ত করলে তিনি শয্যার উপর আছাড় খেয়ে পড়ে উচ্চস্বরে ডাকলেন, ফটিক, ফটিক, সোনা মানিক আমার, ফটিক, ওরে ফটিক। ফটিক যেন অতি সহজেই তার উত্তর দিয়ে বলল, হ্যাঁ। ওরে ফটিক, ভাবথন রে। ফটিক আস্তে আস্তে পাশ ফিরে কাউকে লক্ষ্য না করে মৃদুস্বরে বলল, মা, এখন আমার ছুটি মা, এখন আমি বাড়ি যাচ্ছি, এখন আমি বাড়ি যাচ্ছি। শুনলেন রবীন্দ্রনাথের ছোট গল্প ছুটি। গল্পটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।